Assalamu alaikum. Good morning. Assalamu alaikum. Good morning. Wa alaikum assalam. আজকে পার্টিসিপেন্টস কয়জন? কেউ কি বলতে পারেন? Usually 8, 7, 8 or 10 usually present. 7, 8 এরকম। এমনি দেশের বাইরে থেকে কেউ আছে নাকি? Yes. আমি আছি দেশের বাইরে থেকে ইন্ডিয়া, from India. Dr. Shahid. আচ্ছা, ওয়েলকাম ডক্টর শাহিদ। But I am Bangladeshi. I have really? come to visit here. Even though I have attended the class. আমি বাংলাদেশি ইন্ডিয়া এসে তারপর অ্যাটেন্ড করলাম ক্লাসে। ইন্ডিয়াতে আপনি কি বেড়াতে গেছেন? বেড়াতে কাজে। জি। এমনি কোথায়, ঢাকায় কোথায় জব করেন? কোথায় আছেন? I am at BSMMU. ও রিয়েলি? গ্রেট। কোন ডিপার্টমেন্টে? I am associate professor in the Department of Transfusion Medicine. Oh, wonderful. Should I start? আমি কি শুরু করে ফেলবো? 5 জন হয়েছে বোধহয়, নাকি 4 জন, বুঝতে পারছি। Yes, sir, you can start. আমার মনে হয় it's better, otherwise শেষ করা যাবে। Okay, sir. জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা যেহেতু সবাই মেডিকেল গ্রাজুয়েট, আই এম শিওর অল অফ ইউ হ্যাভ গন অল দোজ থিং অলরেডি, আপনারা সবাই জানেন। বাট আজকে একটু রিক্যাপচুলেশন করবো। অ্যাট দি সেম টাইম আপনারা যেহেতু এইটা খুব ডিপলি পড়েন নাই, সুতরাং আর প্র্যাকটিস ওইভাবে আসে না, সেই কারণে অত নজর দেওয়া হয় না।
তবে যেহেতু এখন থেকে ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিসের ধারণা নিয়ে আমরা যেহেতু কথা বলছি, সেখানে আপনাদের সব ধরনের রোগী ইউ নিড টু গো থ্রু। তো সেই কারণে জাস্ট টু হ্যাভ এ প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজিজ, ইটস কজেস, প্রোগ্রেশন, প্যাথোফিজিওলজি ইত্যাদি, এবং যখন এই ডেন্টাল রিলেটেড কোনো প্রবলেমস আসবে আমরা যেন অ্যাটলিস্ট ঠিক মতো অ্যাটেন্ড করতে পারি, অ্যাট দি সেম টাইম যে আমরা অ্যাটলিস্ট যেন অ্যাপ্রোপ্রিয়েট স্পেশালিস্টের কাছে রেফার করতে পারি। বিকজ আপনারা নিশ্চয়ই বাই দিস টাইম জানেন যে ডেন্টাল প্রফেশন কিন্তু নাও ইট হ্যাজ মেনি স্পেশালিটিস, এবং অনেকগুলো সাবজেক্টে আমাদের এমএস, এমডি, কি বলে এফসিপিএস, পিএইচডি এরকম আছে। সুতরাং আমরা যেন ডিজিজ বুঝে এবং অ্যাকর্ডিংলি রাইট পার্সনের কাছে আমরা রেফার করতে পারি। হাওয়ার আমরা খুব কমনলি যেসব কমপ্লেন প্রতিদিন আপনারা প্র্যাকটিসের সময় লক্ষ্য করেন সেগুলো নিয়ে একটু কথা বলব। আই এম শিওর যে at the end of this session আপনারা I'm sure আপনারা জানেন, তারপরেও you will be able to understand the causes of toothache and its initial management. আপনারা তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না আমি যেটা শেয়ার করছি? জি স্যার, দেখা যাচ্ছে। Fine, thank you. Okay. The most common dental problem is toothache. এটা কিভাবে ম্যানেজ করে, এটা আপনারা নিশ্চয়ই টুথেকের সঙ্গে অনেকে হয়তো পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে, অথবা প্র্যাকটিসেও আপনারা হয়তো you might have gone through this kind of cases. However, and second most and very, very common problem is gingivitis and periodontitis. এবং এটা how to manage these things, যেগুলা সার্জিক্যালি ম্যানেজ করতে হয় সেগুলা তো আপনারা করবেন না নিশ্চয়ই। অ্যাটলিস্ট যেন you can write a drug and you can refer to the patient to the right person. And the causes of halitosis, it is also a very common problem, এবং এটার ম্যানেজমেন্ট প্ল্যান কি হওয়া উচিত সেটাও নিয়ে আমরা একটু কথা বলবো। At the same time, what is Sialadenitis and এটা কেন হয়, এটা কিভাবে ম্যানেজ করে সেটা নিয়েও আমরা একটু কথা বলতে চাই। And আগে যেটা বলছিলাম, at the same time referring to the dental surgeon or other specialist when required, আমরা যেন প্রয়োজন মতো আমরা the right personের কাছে রেফার করতে পারি, সেটাও আমরা আজকের সেশনের পর বুঝতে পারবো ইনশাআল্লাহ। So the most common complaint with dentistry, orodontal complaint is the toothache pain, very common problem, and the dental caries, ব্যথা, দাঁতের ব্যথা, এবং এইটার হচ্ছে এবং ব্যথা এবং এর সঙ্গে দাঁতে ক্যারিস মানে যে দাঁতে যে ক্যাভিটি হয় সেটা কথা বলছি। সো হোয়াট আর দ্য পসিবল কজেস অফ টুথেক? আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও একটু মনে করার চেষ্টা করেন। টুথ ডিকে কজিং পালপাইটিস, কোনো কারণে যদি, এক নম্বর ভেরি কমন, দেখবেন দাঁতে গর্ত আছে, সব দাঁতে ক্যাভিটি থাকলেই কিন্তু, টুথ ডিকে থাকলেই কিন্তু পেইন হবে না, ওইটাই পেইন হবে, দ্যাট কজ পালপাইটিস, যে ক্যাভিটিটা, দ্যাট ইফ দি ক্যাভিটি রিচেস দি পাল্প সেন্টার, যদি পাল্পে যদি রিচ করে তাহলে রোগটা হবে পালপাইটিস, তখন ইউ উইল হ্যাভ এ পেইন, এবং উইচ ইজ এ আনবিয়ারেবল পেইন, একদম ট্রিমেন্ডাস পেইন হতে পারে। তাহলে দি মোস্ট কমন কজ হচ্ছে টুথ ডিকে কজিং পালপাইটিস। যখনই কেউ দাঁতে ব্যথা নিয়ে আসবে, আপনারা ইউ ক্যান চেক, if you have scope you can check, and if you can ask even, do you have any cavity
টুথ, আপনার দাঁতে কোনো গর্ত আছে কিনা আপনি জিজ্ঞেস করতে পারেন, যদি স্কোপ থাকে দেখতেও পারেন। যদি ওই দিক থেকে ব্যথার কথা বলে তাহলে, এবং ব্যথাটা যদি সিভিয়ার হয় এবং ইফ দ্য পেইন ইজ রেফারিং টু দি ear, head, even eyes, যদি এই দিক থেকে ব্যথা রেফার করে, that pain can be a cause of pulpitis. পালপাইটিসের জন্য মানে নার্ভের ব্যথা হতে পারে সেটা, এবং সেই ব্যথা the pain can be triggered by hot or cold, even air, বাতাস লাগলেও ব্যথা করতে পারে। even the pain sometimes, ধরেন রাতে ঘুম ভেঙে যেতে পারে ব্যথার কারণে। তো so this is the most common causes of pain. আরেকটা কারণে ব্যথা হতে পারে যদি কোনো কারণে দাঁতে অ্যাবসেস হয়। অ্যাবসেস কোথায় হবে? যদি ইন দি সেন্টার অফ দ্য টুথ, মানে অ্যাবসেস তখন হবে আসলে পালপাইটিস হয়ে যাওয়ার পরে অ্যাবসেস হবে। পালপাইটিস তো ইনফ্লামেশন, জাস্ট ইনফ্লামেশন অফ দ্য পাল্প, এই ইনফ্লামেশন যখন ইনফেকশন হয়ে যাবে, that can cause abscess inside the tooth, এবং which can cause a tremendous pain. To give you pressure, extra pressure, pulse একটা প্রেশার আছে, that can cause pain. তার মানে অ্যাবসেস টুথ, অ্যাবসেস টুথ কোনটা? যে টুথটার ইনসাইডে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে এবং যেটা which can cause a spas formation. And the third one is the tooth fracture. যদি কোনো কারণে দাঁত ভেঙে যায়, that broken tooth, that fracture causes the involvement of pulp. আপনার দাঁতটা এমনভাবে ফ্র্যাকচার হলো যে যদি ফ্র্যাকচারটা শুধু এনামেল সারফেসে থাকে, that can cause you hypersensitivity. ইভেন যদি ডেন্টিন সারফেসে থাকে, আপনারা দেখছেন এই যে স্ট্রাকচারে the whitest part is the enamel, তারপরে যে গ্রে পার্টটা দেখছেন এটা হচ্ছে ডেন্টিন, তারপরে পাল্প। তো সো যদি ফ্র্যাকচারটা এনামেলে থাকে, ডেন্টিনে থাকে, তাহলে হাইপার সেন্সিটিভিটি হতে পারে। Level of hypersensitivity can be increased depending on the fracture line. যদি শুধু এনামেলে থাকে তাহলে একটু কম হবে, ডেন্টিন হলে অনেক বেশি হবে। But if the fracture line touched the pulp, which will again cause pulpitis, of course, তাহলে অনেক ব্যথা করবে। তাহলে টুথ ফ্র্যাকচারের কারণে টুথ যদি ভেঙে যায় তাহলে হতে পারে। ড্যামেজড ফিলিং এর কারণে হতে পারে। ধরেন তাতে কোনো ফিলিং ছিল, কোনো ক্যাভিটিতে কোনো ফিলিং ছিল, এই ফিলিং ধরেন ড্যামেজ হয়ে গেল। ড্যামেজ হলে হয় কি, আপনার ফিলিং এর দুই পাশ দিয়ে আবার সেকেন্ডারি ক্যারিজ হয়, দ্যাট ক্যারিজ ক্যান কজ পালপাইটিস। সুতরাং ড্যামেজ ফিলিং ক্যান কজ পালপাইটিস। রিপিটেটিভ মোশনের কারণে কিন্তু দাঁতে ব্যথা হতে পারে। কিরকম? ধরেন কন্টিনিউ আপনি চুইং গাম খাচ্ছেন, তারপরে গ্রাইন্ডিং করছেন, ক্লিনজিং টুথ, দিস ক্যান কজ দি ওয়ারিং ডাউন অফ এ টুথ। মানে আপনি বারে বারে দাঁতে ধরেন চিউইং করলে কন্টিনিউয়াস এরকম যদি গ্রাইন্ডিং করেন তাহলে টুথ লস হতে পারে, এনামেল লস হতে পারে, which can cause কি বলে পেইন। অ্যান্ড ইনফেক্টেড গাম যদি হয়, কোনো কারণে যদি গাম ইনফেকশন হয়, গাম ইনফেকশন মানে জিঞ্জিবাতে ইনফেকশন মানে জিঞ্জিভাইটিস যদি হয়, এবং সেটা যদি চিকিৎসা করেন, দ্যাট ক্যান কজ পেরিওডন্টাইটিস। জিঞ্জিভার ইনফেকশন যদি আনট্রিটেড থাকে তাহলে পেরিওডন্টাল টিস্যুতে চলে আসে, মানে শিকড়ের দিকে চলে আসে, which can cause also pain. Eruption coming out of the gums, বুঝতে পারছেন, রিমুভাল, দাঁত যখন ওঠে তখন ব্যথা হতে পারে, এবং দাঁত যখন ফেলে দেওয়া হয় তখনও কিন্তু ব্যথা হতে পারে। সো দিজ আর ফিউ কজেস অফ টুথেক। হ্যাঁ, কি কারণে দাঁতে ব্যথা হতে পারে সেগুলো আমরা জানলাম। আচ্ছা, এখন আমরা যে কথাটা বারবার বলছিলাম যে ক্যাভিটি, ক্যারিজ ইত্যাদি ইত্যাদি, তো ওই ক্যারিজ কাদের বেশি হতে পারে? ক্যারিজ anybody can, any age can be affected with this cavity. কিন্তু usually বাচ্চাদের দাঁতে বেশি ব্যথা হয়। It can happen at any age, যদিও আর more common in children.
চিলড্রেনে কেন হয় আপনারা নিশ্চয়ই জানেন যে বাচ্চারা ঠিক মতো দাঁত ব্রাশ করতে পারে না, ঠিক মতো ঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে পারে না, যে কারণে হয়তো কোনো কার্বোহাইড্রেট স্টার্চি ফুড মুখে লেগে থাকে দাঁতের কোনায়, এবং দ্যাট ক্যান কজ আপনার ক্যাভিটি। এবং তারা খুব বেশি পরিমাণে সুগার খায়, সুগারি ফুড খায়, ড্রিঙ্কস খায়, সুগারি ড্রিঙ্কস খায়, দ্যাট ক্যান কজ অলসো টুথ ডিকে অর ক্যাভিটি। বড়দের হয় সামটাইমস, মানে নর্মাল কজ তো আপনার সুগারি ফুড, সেটা বড়রাও খায়, হতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো যে কারণে হয়, যদি দাঁতে কোনো আগের থেকে কোনো ফিলিং থাকে, সেই ফিলিং এর পাশ দিয়ে আরেকটা গর্ত হতে পারে, ক্যাভিটি হতে পারে, সেকেন্ডারি ক্যারিজ হতে পারে। Adults are also more likely to have receding gums. বড়দের আর যেটা হয় সেটা হলো বড়দের গাম at the progression of age, মানুষের বয়স বাড়ার সাথে সাথে গাম রিসিশন হয়, গামটা নিচের দিকে চলে আসে। গাম হচ্ছে সাপোর্টিং স্ট্রাকচার অফ ইউর টিথ। তো সেই মাড়ি যখন নিচে চলে আসে, দ্যাট ক্যান এক্সপোজ ইউর রুট সারফেস, তখন এক্সপোজড হয়ে যায়। তো এতদিন তো দাঁত বের হয়েছিল মাড়িতে, ইট ইজ নর্মাল, কিন্তু যখন দাঁতের নিচের অংশ, আই মিন রুট সারফেস যখন এক্সপোজড হয়, তো এই রুট সারফেসে তখন প্ল্যাক অ্যাকুমুলেশন হতে পারে, প্ল্যাক অ্যাকুমুলেশন হয়, which can cause plaque is the main cause of dental caries. So সুতরাং ক্যারিস হয়ে যেতে পারে। তবে it is very difficult to treat root caries. যদি রুটে ক্যারিস হয়ে যায় তাহলে একটু কষ্ট। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে যেন গাম রিসিশন না হয়। আচ্ছা, অ্যান্ড গাম রিসিশন বয়সের সাথে সাথে এমনিতে হয়, এটা দ্যাট ক্যানট বি অ্যাকচুয়ালি প্রিভেন্টেড, বাট আমাদের নিজেদের কারণেও হতে পারে, বিকজ অফ ফল্টি টুথব্রাশিং এর কারণে, হার্ড টুথব্রাশের টেকনিকের কারণে হতে পারে। আচ্ছা, কোন কোন ধরনের ক্যাভিটি হতে পারে সেটা একটু আমরা দেখার চেষ্টা করছি। টুথ ক্যাভিটি ক্যান এফেক্ট অল লেয়ার্স অফ ইউর টুথ। আপনার দাঁতের যে কয়টা লেয়ার আগেই বললাম, এনামেল, তারপর হচ্ছে ডেন্টিন, এন্ড দেন পাল্প, এনি লেয়ার এফেক্ট হতে পারে। কিন্তু ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে as you know, the enamel is the hardest part of your body. আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে এনামেল। সে কারণেই এই ক্যাভিটি কিন্তু it can take 3 years for a cavity to form in the enamel surface. Enamel surface caries হতে কিন্তু 3 বছর সময় লাগতে পারে। মানে progression is very very slow as the enamel is very very hard. Enamel যেহেতু খুব স্ট্রং, শক্ত, সেই কারণে এখানে ক্যারিস প্রোগ্রেশন খুব আস্তে আস্তে হয়। সুতরাং আমরা চাইলেই উই ক্যান প্রিভেন্ট ক্যারিস। কারণ হলো এত লম্বা সময় ধরে আমার দাঁতে যদি খেয়াল না করি, আমার এনামেল সারফেস ইজ ওয়ারিং ডাউন, 3 বছর ধরে আমি যদি খেয়াল না করলাম, তাহলে কিন্তু আই এম নট এ গুড পারসন। সুতরাং need to be taken care, because enamel তো the outermost surface. সুতরাং এইখানে কোন স্টার্চি ফুড খাবার লেগে থাকলেই কেবল ক্যারিস হবে, প্ল্যাক জমলে ক্যারিস হবে। সুতরাং তোমার দাঁতের উপরের সারফেসে প্ল্যাক জমে আছে, এটা আমি দেখলাম না, দিস ইজ নট এ গুড থিং। হাউএভার ক্যারিস নানা সারফেসে হতে পারে। একটা তো স্মুথ সারফেস দেখতে পাচ্ছেন, যেটাকে বলে এনামেল সারফেসে হতে পারে। কারণ একটাই, যদি কোনো ব্রাশ যদি ঠিক মতো না করি, যদি কোনো প্ল্যাক অ্যাকুমুলেশনের সুযোগ দেওয়া হয়, তাহলে হতে পারে। উইথ প্রপার ব্রাশিং, ফ্লসিং অ্যান্ড ডেন্টাল ক্লিনিং আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। তারপরে পিট অ্যান্ড ফিশার দিকে, পিট অ্যান্ড ফিশার সারফেস দেখেন, সারফেস দেখতে পাচ্ছেন, এটা নর্মালি অক্লুশাল সারফেস অফ মোলার টুথ। মোলার টুথের উপরের অংশ দেখেন, এমনিতেই এখানে ডিপ্রেশন, ইট ইজ এনামেল, এটা কি অ্যানাটমি, দাঁতের অ্যানাটমিটি, অক্লুশাল অ্যানাটমিটি এরকম। এখানে এই পিট আছে, ফিশার আছে, অটোমেটিক্যালি অলরেডি ইট হ্যাজ গট সাম
depression on this upper side of the tooth. সুতরাং it is more prone to develop caries. এখানে খাবার লেগে থাকার একটা got a very good chance. সেই কারণে এই আপনারা কি শুনতে পাচ্ছেন? Yes, sir. তারপর রুট টিকের কথাও আমি আগে বলছিলাম। Older adults who have receding gums are more Sir, prone to excuse me, sir. Sir, আমরা হ্যাঁ। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। Oh, really? এক মিনিট। এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে টুথ দিকের কথা বলছিলাম। একটা হচ্ছে স্মুথ সারফেস দিকে, তারপরে বলছিলাম পিট এন্ড ফিশার দিকে, ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপর হচ্ছে রুট দিকে, যদি দাঁতের এক্সপোজড রুটে যদি হয়ে যায় তখন হয়, যদি ওল্ডার অ্যাডাল্টেড হয়, যখন গাম রিসিডিং হয়। গাম রিসিশন এক্সপোজেস দি টুথস রুট টু প্ল্যাক অ্যান্ড অ্যাসিড ফর্মেশন, এবং যেটা ট্রিটমেন্ট করা একটু ডিফিকাল্ট। হাওয়ার কেমনে করা হয়? প্যাথোফিজিওলজি অফ ক্যারিস আপনারা সবাই জানেন, আমি শিওর। তারপরেও আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা জানেন যে মুখের মধ্যে, মুখে ইনসাইড দি মাউথ সবচেয়ে বেশি পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, বিকজ অফ ইটস এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে ব্যাকটেরিয়া থাকার জন্য একটা অসাধারণ একটা আবাসস্থল, বিকজ অফ ইটস টেম্পারেচার, মুখের ভিতরে যে টেম্পারেচার which is very comfortable for bacteria, and the sources of feeding, তাদের খাবার মুখের মধ্যে প্রচুর থাকে। সেই কারণে মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে অবশ্য কিছু ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়াও থাকে, কিন্তু খারাপ ব্যাকটেরিয়া বেশি থাকে, এবং এর মধ্যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে সবচেয়ে বেশি। সুতরাং ব্যাকটেরিয়া ইন দ্য মাউথ কি করে, মুখের মধ্যে তো আমরা কন্টিনিউয়াস কার্বোহাইড্রেট খাই, আলটিমেটলি টার্নস ইনটু সুগার, ফিড অন সুগারি স্টার্চি ফুড অ্যান্ড ড্রিঙ্কস। মুখের মধ্যে যেসব ব্যাকটেরিয়া থাকে তারা এইসব খাবার খায়। খেয়ে দিস ব্যাকটেরিয়া কনভার্ট দিস কার্বোহাইড্রেট ইনটু অ্যাসিডস। মুখের মধ্যে আমরা যেসব কার্বোহাইড্রেট খাই, এই কার্বোহাইড্রেট গুলোকে ব্যাকটেরিয়া অ্যাসিডে রূপান্তরিত করে। তখন এই ব্যাকটেরিয়া অ্যাসিড আমাদের মুখের মধ্যে যে রেজিডুয়াল ফুড অ্যান্ড স্যালাইভা, স্পেশালি দি স্যালাইভারি প্রোটিন, এইসব মিলে দে ফর্ম এ very dangerous thing which is called plaque, bacterial plaque. So if somebody asks you what is the content of plaque, তাহলে আমরা বলতে পারবো যে plaque হচ্ছে nothing but the combination of bacteria, acid, food and saliva. Bacteria, acid, food, and saliva. In particular, salivary protein, amylase, stylase. This sticky plaque, which is very, very sticky in nature, these sticky substances course the tooth. আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, if you just feel your surface of your enamel,
even by your tip of your tongue, আপনি জিভের আগা দিয়ে যদি আপনার enamel surface সকালে ঘুম থেকে উঠে খেয়াল করেন, then you will feel a thin layer, sticky thin layer, which is a plaque. This sticky layer actually coats your enamel surface. রাতে এটা ফর্ম হয় সারা রাত ধরে, এবং সকালে you can feel. আপনি ধরেন কোনো কারণে সকালে you are very busy, you don't have that much time to brush your teeth properly, আপনি খুব তাড়াহুড়া করে দাঁত ব্রাশ চলে গেলেন, but your plaque in some surfaces it's still remain, থেকে গেল, তাহলে কিন্তু আপনি সকালবেলা ঠিক মতো ক্লিন করতে পারলেন না, থেকে গেল, আপনি রাতে যখন দাঁত ব্রাশ করার, ইউজুয়ালি তো আপনি 2 বার দাঁত ব্রাশ করবেন, আফটার ব্রেকফাস্ট এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। ওই দিন রাতে আপনি ঘুমাতে যাওয়ার আগে ইউ আর সো টায়ার্ড, আপনি দাঁত ব্রাশ করতে পারলেন না, তাহলে সকালে লেগে থাকা প্ল্যাক কিন্তু আরো বেশি স্টিক করলো, আরো বেশি লেগে থাকলো, এবং পরের দিন সকালে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট, নর্মাল অ্যাটেনশনে হয়তো ওই প্ল্যাক আপনি তুলতেই পারবেন না। সুতরাং ইউ নিড টু গিভ স্পেশাল কেয়ার। আপনি তো আর জানেন না যে আপনার ওখানে প্ল্যাক লেগে আছে, আপনি বুঝতে পারেননি। তো সো দিস ইজ হাউ ইউ ডেভেলপ ডেন্টাল ক্যারিজ। উইদাউট প্রপার ব্রাশিং, ফ্লসিং, acid in plaque dissolve tooth enamel. আপনি ওই ঠিক মতো যদি ব্রাশ না করেন, ফ্লস করলেন না, তাহলে যে অ্যাসিড ছিল inside your plaque, that start dissolving your enamel and creating a cavity or hole. সুতরাং this is the pathophysiology of your dental caries. এবং আমরা যখন when you just brush our teeth, আপনারা খেয়াল করবেন একটা টুথের কিন্তু আমরা ব্রাশ করি হচ্ছে 3টা সারফেস, সামনে করি, পিছনে করি, আর উপরে করি। আমরা উই ক্যানট ব্রাশ, কিন্তু আমাদের দাঁতের তো 5টা সারফেস, দেখেন সামনে, পিছনে, উপরে, 3 সারফেস। দাঁত টুথ হ্যাজ গট ইটস 2 প্রক্সিমাল সারফেস, দুই পাশে আরো 2টা সারফেস আছে, তাই না? পাশের দাঁতের সঙ্গে যেটা ইন্টারডেন্টাল স্পেস, দ্যাট সারফেস উই ক্যানট ক্লিন। সো তাহলে it is always prone to develop caries. সুতরাং দাঁত ব্রাশ করার সাথে আমরা যখন দাঁত ব্রাশ করি, তখন we can just clean our 60% of our tooth. 3 সারফেস যদি হয়, 5টা সারফেসের মধ্যে 3টা সারফেস ক্লিন করলেন, তাহলে you are just cleaning 60% of your tooth. Without flossing, আপনি যদি ফ্লস না করেন দুই পাশে, তাহলে কিন্তু আপনি দাঁতের বাকি 40% ক্লিন করতে পারলেন না। সুতরাং শুধু দাঁত ব্রাশ করলেই হবে না, আপনাকে at the same time you need to floss your teeth. If you clean the 100% of your teeth, তাহলে you need to floss your teeth. ওকে, আচ্ছা। এখন ভেরি ইন্টারেস্টিং, ক্যারিজ হওয়ার জন্য কিছু প্রাইমারি ফ্যাক্টরস এবং কিছু সেকেন্ডারি ফ্যাক্টরস আছে আমাদের। প্রাইমারি ফ্যাক্টরস আপনারা দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে হোস্ট। আপনার যদি ক্যারিজ হতে হয় তাহলে আপনার দাঁতের প্রয়োজন হবে, হুইচ ইজ এ হোস্ট। টুথ, আই মিন এনামেল হতে পারে, ডেন্টিন হতে পারে, সিমেন্টাম হতে পারে, যে কোনো জায়গায়, তার মানে হোস্ট প্রয়োজন হবে, এজেন্ট লাগবে। এজেন্ট মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া লাগবে। ইট কুড বি স্ট্রেপ্টোককাস মিউটেন্স, ল্যাক্টোব্যাসিলাস, এই ধরনের আপনার লাগবে, এজেন্ট লাগবে। তাহলে হোস্ট লাগবে, এজেন্ট লাগবে, আর লাগবে হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কি, আপনি আপনার ক্যারিজ হওয়ার জন্য ক্যারিওজেনিক কি বলে, সুগারি ফুড লাগবে, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেটস লাগবে। এই 3টা যদি হয়, এটার সঙ্গে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে সময়। আর হচ্ছে সময়, ধরেন আপনার দাঁতের মধ্যে একটা সার্টেইন টাইম ধরে এই ব্যাকটেরিয়া যদি থাকে, তাহলে ইউ উইল ডেভেলপ দ্য ডিজিজ নেম দি ডেন্টাল ক্যারিজ। তাহলে প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট।
এক্সকিউজ মি, আমি একটা ফোন ধরতে হচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কোথায়? হ্যাঁ হ্যাঁ। ও, ও, আচ্ছা আচ্ছা। আমি একটা ক্লাস নিচ্ছি তো, আমি ওরে ফোন করে জানাবো। হ্যাঁ, জি জি জি। আচ্ছা আচ্ছা, so these are the primary factors responsible for dental caries. আচ্ছা, সেকেন্ডারি ফ্যাক্টরস হচ্ছে ফ্যাসিলিটেটিং ফ্যাক্টর। যদি আপনার কন্ডিশনস লাইক জগরেন সিনড্রোম থাকে, জগরেন সিনড্রোমে আপনারা জানেন যে ইট কজেস ড্রাই মাউথ। ড্রাই মাউথ থাকলে সেখানে ক্যারিজের প্রবণতা বেশি থাকে। কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ যদি খান তাহলেও কিন্তু which can cause your dry mouth, which can cause dental caries. যদি আপনি বেশি বেশি সুগারি ফুড খান, স্টার্চি ফুড খান, ড্রিঙ্কস, সুগারি ড্রিঙ্ক করেন, এবং বিটুইন মিলস খাবারের মাঝখানে স্ন্যাক্স খাওয়ার অভ্যাস থাকে, তাহলে কিন্তু আপনার ক্যারিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো দিস ইজ অলসো সেকেন্ডারি ফ্যাক্টর। আর হতে পারে, ধরেন আপনি যদি ইফ ইউ হ্যাভ রেডিয়েশন থেরাপি টু ট্রিট সাম ক্যান্সার, হেড স্পেশালি হেড এন্ড নেক ক্যান্সারের জন্য যদি কেউ রেডিয়েশন নিতে থাকে, অন রেডিয়েশন যদি থাকে, হুইচ ক্যান কজ ক্যারিস। তারপরে তো রিসিডিং গামস আগেই বলছিলাম, দিস ইজ অলসো secondary cause factors for causing dental caries. কি করবেন যদি এরকম দেখেন? আপনার তো খুব বেশি কিছু করার নাই, আপনারা যারা ফিজিক্যাল মেডিসিন প্র্যাকটিস করবেন। তবে অফকোর্স কিছু সাজেশন তো দিতেই পারবেন। ফ্লোরাইড is a good treatment when যদি আর্লি ক্যারিজ যদি হয়। আর্লি ক্যারিজ মানে কম বয়সে ক্যারিজ, বাচ্চাদের ক্যারিজ কিন্তু ফ্লোরাইড খুব কাজ লাগে। আসলে অ্যাডাল্টদের খুব বেশি কাজে লাগে না ফ্লোরাইড, বাচ্চাদের জন্য খুব কাজে লাগে। ফ্লোরাইড ট্রিটমেন্ট ক্যান রিপেয়ার টুথ এনামেল। দিস প্রসেস ইজ কল্ড রিমিনারালাইজেশন। যে এনামেলটা লস হয়ে গেল, দ্যাট ক্যান রিমিনারালাইজ বাই ইউজিং ফ্লোরাইড। সুতরাং ফ্লোরাইড ইজ এ গুড ট্রিটমেন্ট। প্রেসক্রিপশন toothpaste and mouthwash as well as fluoride treatment at the dental office. Filling হচ্ছে আসলে caries the most popular and important treatment to filling. Once the cavity forms in the tooth, your dentist will remove out your decayed material and fill out the tooth. তারপরে হচ্ছে যদি কোনো কারণে ধরেন দাঁতে ব্যথা হলো, দাঁতে ক্যারিজ হলে কিন্তু ব্যথা হবে না, হাইপার সেন্সিটিভিটি হবে। ওইটাই ব্যথা হবে যে ক্যারিজ আপনার টাচ দি পাল্প, প্রথমেই বলছিলাম, সেটা যদি হয় তাহলে কিন্তু আপনার শুধু ফিলিং করলে হবে না, ফ্লোরাইড ইউজ করলে হবে না, তখন আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে। রুট ক্যানেল ট্রিটমেন্ট হচ্ছে রুট ক্যানেল ট্রিটস পেইন ফ্রম রুট দিকে, মানে যদি ধরেন ওই পাল্পে চলে যায়, রুটে চলে যায়। এন্ডোডন্টিস্ট, যারা রুট ক্যানেলের স্পেশালিস্ট তাদেরকে বলে এন্ডোডন্টিস্ট। আর ডেন্টাল স্পেশালিস্ট who treat problems that affected tooth root. During a root canal, this healthcare provider removes pulp, মানে nerve remove করে, that contains ending that causes pain. আচ্ছা, দাঁতের ভিতরে যে নার্ভ থাকে, নার্ভ এন্ডিংস থাকে, সেটা
which actually enter from our body, দাঁতের শিকড়ের মাথা দিয়ে আপনার দাঁতের ভিতরে ঢোকে, that has to be removed from the root canal. তাহলে আপনি এই পেইনের চিকিৎসাটা হবে। এবং যদি এইসব কোনোটাই যদি কাজে না লাগে, দেখেন ইউর ড্যামেজ যদি হয়ে থাকে, যদি বড় কোনো ইনফেকশন থাকে, এপিক্যাল ইনফেকশন হুইচ ক্যান কজেস বোন রিসার্পশন, তারপরে ধরেন হিউজ ডিস্ট্রাকশন অফ ক্রাউন নাই, এইসব কারণে যদি ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশনস, ইন দ্যাট কেস ইউ মাইট নিড টু এক্সট্রাক্ট অফ ইউর দাঁতটা ফেলে দেওয়া লাগতে পারে। এবং যদি এরকম হয়, এখন কিন্তু অনেক ভালো ভালো চিকিৎসা আছে। ইউ মে নিড এ ডেন্টাল ইমপ্ল্যান্ট, a lost tooth can be implanted, আপনি ইমপ্ল্যান্ট করতে পারেন, রিপ্লেস করতে পারেন by artificial tooth, which is fixed in nature এবং looks like normal tooth and works like normal tooth. আচ্ছা, তারপরে এটা তো করলেন, তারপরে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে চিকিৎসার পরে, কিছু ইনস্ট্রাকশন, যেমন হাইজিন মেনটেন করতে হবে, যেটা হচ্ছে ইনক্লুডিং রেগুলার ব্রাশিং অ্যান্ড ফ্লসিং। শুধু ব্রাশ করলে হবে না, ফ্লস করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ক্লিন ইউর টিথ 100%, you need to floss your teeth also. It can get rid of plaque and acid that cause cavities. At the same time, good tooth and gum care করতে হবে। সেটা যদি করতে চান তাহলে কি করতে হবে? টুথব্রাশ করতে হবে উইথ এ ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট, দুবার করতে হবে, twice a day, just after breakfast and before going to sleep. Flossing করতে হবে, ফ্লস বললাম ডেইলি ফ্লসিং টু গেট রিড অফ ফুড অ্যান্ড প্লাক স্টাক বিটুইন টুথ। আপনার দুই দাঁতের মাঝখান থেকে যদি মাঝখানটা ক্লিন করতে চান তাহলে ফ্লস করতে হবে। এবং at least twice a year আপনাকে চেক আপ করতে হবে, which is very very important, যেটা আমরা করতেই চাই না, এবং যে কারণে এটা ডিজিজ বার্ডেন বাড়ায় দেয়। এবং ওরাল হাইজিন যার ঠিক থাকে না, তার জেনারেল হেলথও ঠিক থাকে না, বিকজ in many cases it is directly related to the systemic disease. আচ্ছা, তারপরে আমরা যেটা আরো ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ। পেরিওডন্টাল ডিজিজ হচ্ছে এই ছবিটা, আপনার ডান দিকের ছবিটা নিশ্চয়ই দেখছেন, খুব বিভৎস ছবি। এটা হচ্ছে these are all periodontal disease pictures. এটা চিকিৎসার আগে, চিকিৎসার পরে। The disease of the periodontium. Periodontium হচ্ছে periodontal disease হচ্ছে একটা pathological state that involves the periodontium or the supporting tissue of the teeth. আপনার টিথ যে আপনার টিথ সকেটের মধ্যে আছে, it is because of few supporting structure. Of course, আপনাদের মনে আছে দাঁতের সঙ্গে টুথ সকেটের যে জয়েন্ট, এটার নাম হচ্ছে গম্ফোসিস। Can you hear me? আপনারা আছেন তো না? আপনারা আছেন তো নাকি? Yes, sir. জি স্যার, Okay. আসি স্যার, আসি। আচ্ছা, গুড। আচ্ছা, তো এই দাঁত সকেটের মধ্যে যে জয়েন্টের সঙ্গে থাকে সেটা গম্ফোসিস। কিন্তু এই জয়েন্টটা কিভাবে টিকে আছে, সেটা হলো, এটা টিকে থাকার জন্য ইট হ্যাজ গট ফিউ স্ট্রাকচারস, সাপোর্টিং স্ট্রাকচার। তার একটা হচ্ছে জিঞ্জিভা। আমরা যেটা দেখতে পাই মুখে, দাঁতের চারপাশে যে পিঙ্ক কালারের যে দিস হেলদি জিঞ্জিভা, এইটা হচ্ছে one of the supporting structure, visible, দেখা যাচ্ছে জিঞ্জিভা। আরেকটা হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট, যেটা আমরা দেখি না, সেটা হচ্ছে আপনার জাস্ট ট্রাই টু ইমাজিন ইউর টুথ অ্যান্ড টুথ সকেট। আপনার রুটের সঙ্গে টুথ সকেটের একটা বাইন্ডিং থাকে with some kind of device which is called the periodontal ligament.
আপনার দাঁতটাকে রুট রুট সারফেসের সকেটের ইনার সারফেসে আপনার শিকড়টা থাকে, তো ওই শিকড় থেকে একটা লিগামেন্ট ওই সকেটের ইনার সারফেসের সঙ্গে লেগে থাকে। এই পেরিওডন্টাল লিগামেন্ট which is very very important. এই লিগামেন্ট যদি কোনো কারণে আপনার নষ্ট হয়ে যায়, ইনফ্লামেশন হয়, তখন এটাকে বলে পেরিওডন্টাইটিস, এবং তখন আপনার ইউ উইল হ্যাভ ট্রিমেন্ডাস পেইন। আপনি পারকাশনে পেইন করবে, কত চাপ দিলে পেইন করবে, কোনো খেতে পারবেন না, এবং এটা ইটস এ কাইন্ড অফ পেরিওডন্টাইটিস। তারপরে সিমেন্টাম, জাস্ট আপনার দাঁতের নেক পোর্শন আমরা দেখি, neck just immediately up below of your neck of your tooth, the portion, সেটা নাম হচ্ছে সিমেন্টাম। তাতে নেকের পরে যেটা আমরা দেখি হেলদি টুথে এনামেল সারফেস নেক পর্যন্ত দেখি, তারপরের যে অংশটাই সেটাই হচ্ছে সিমেন্টাম, জাস্ট ইমিডিয়েট বিলো দি নেক, সেটা হচ্ছে সিমেন্টাম। তারপর হচ্ছে অ্যালভিউলার প্রসেস তো হচ্ছে যেখানে বোনটা আর কি দেখতে পাচ্ছেন ম্যান্ডিবল ম্যাক্সিলার মধ্যে আপনার টুথ সকেটের চারপাশের যে বোন, সেটা হচ্ছে অ্যালভিউলার প্রসেস। থিন বোনটা একটু পাতলা এবং দুই দাঁতের মাঝখানে একটু ক্রেস্টের মতো থাকে সকেটের পাশ দিয়ে। সো দিস আর দি স্ট্রাকচার। সো পেরিওডন্টাইটিস যদি হয় তাহলে কিন্তু এই যে কোনো একটা স্ট্রাকচার ক্যান বি ইনভলভ, অর সবগুলো স্ট্রাকচার ইনভলভ হতে পারে। এবং আপনারা যদি দেখেন এটা টাইপস হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ইনফ্লামেশনের কারণে পেরিওডন্টাইটিস হতে পারে, আর একটা নন ইনফ্লামেটরি পেরিওডন্টাল কন্ডিশন হতে পারে। Based on the clinical character, nature of tissue loss and etiology, এই পেরিওডন্টাল ডিজিজ তাহলে দুই রকম হতে পারে, একটা ইনফ্লামেটরি হতে পারে, নন ইনফ্লামেটরি হতে পারে। পেরিওডন্টাল ডিজিজ মূল কথা হচ্ছে যে ইনফ্লামেশন অফ দি পেরিওডন্সিয়াম। কি? পেরিওডন্সিয়াম হচ্ছে স্ট্রাকচার, সাপোর্টিং স্ট্রাকচার অফ ইউর টিথ। সাপোর্টিং স্ট্রাকচার কারা কারা? জিঞ্জিভা, অ্যালভিউলার প্রসেস, পেরিওডন্টাল লিগামেন্ট এন্ড সিমেন্টাম। এই চারটা যদি কোনো কারণে আক্রান্ত হয় তাহলে সেটাকে বলে পেরিওডন্টাল ডিজিজ। এবং এটা দুইটা কারণ হতে পারে, ইট কুড বি ইনফ্লামেটরি এবং নন ইনফ্লামেটরি, দুই রকম হতে পারে। আচ্ছা, ইনফ্লামেটরি কন্ডিশন কোনগুলা? ইনফ্লামেটরি পেরিওডন্টাল কন্ডিশন হচ্ছে কন্ডিশন এফেক্টিং দি জিঞ্জিভা। যদি শুধু পেরিওডন্টাল কন্ডিশন যদি শুধু জিঞ্জিভার মধ্যেই থাকে, হুইচ ইজ গুড অ্যাকচুয়ালি, কারণ এটা চিকিৎসা করলে দ্রুতই ভালো হয়ে যায়। শুধু জিঞ্জিভা রিলেটেড যেগুলো, সেগুলো যেমন ক্রনিক জিঞ্জিভাইটিস হলো আপনি চিকিৎসা করলেন না, দ্যাট ক্যান কজ ক্রনিক ক্যারেক্টার, ক্রনিক জিঞ্জিভাইটিস হতে পারে। অ্যাকিউট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস হতে পারে, এইটা খুবই বিপজ্জনক। অ্যাকিউট আপনারা তো বুঝতেই পারছেন, অ্যাকিউট মানে খুবই ইমার্জেন্সি সিচুয়েশন। নেক্রোটাইজিং মানে একদম নেক্রোসিস হয়ে যায় গামে, আলসার হয়ে যায় জিঞ্জিভাতে। এবং ইট ইজ বিকজ অফ দি নেগলেক্টেড মাউথ। যদি কারো ওরাল হাইজিন খুবই খারাপ থাকে এবং এট দি সেম টাইম তার মাল নিউট্রিশন থাকে, হ্যাঁ, তাহলে তার এইটা গুড চান্স থাকে। জিঞ্জিভাইটিস অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সির সময় এক ধরনের জিঞ্জিভাইটিস হয়, যেটা ইউজুয়ালি প্রেগনেন্সির পরে চলে যায়, কিন্তু মা হওয়ার পরে আমার মনে হয় সবারই উচিত টু গো টু এ ডেন্টিস্ট, বিকজ আপনার জিঞ্জিভাইটিস গেল কিনা সেটা দেখতে হবে। অ্যাট দি সেম টাইম ইট ইজ বেটার যে বিফোর প্ল্যানিং এ মাদার, আপনি মা হওয়ার পরিকল্পনার সময় আপনি যদি একটু আপনার ডেন্টাল চেক আপটা করিয়ে নেন, তাহলে কিন্তু জিঞ্জিভাইটিস হওয়ার চান্সও কমে যাবে। কারণ জিঞ্জিভাইটিস মানে in gestational gingivitis is very very dangerous actually. এই কারণে যে জিঞ্জিভাইটিস এ যে সব ইনফ্ল্যামেটরি সাইটোকাইন সিক্রেশন হয়, তার মধ্যে ইন্টারলিউকিনস তো আছেই,
কিন্তু যেটা খুব বেশি বিপত্তিকর সেটা সিআরপি, সি রিয়েক্টিভ protein is secreted during gingivitis, especially in pregnant mother. Pregnant mother gingivitis এ সিআরপি বেড়ে যায়, এবং সিআরপি যদি বেড়ে যায়, যদি খুব বেড়ে যায়, তাহলে it can be a cause of premature delivery. এটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং এক্লাম্পসিয়া হতে পারে। সুতরাং gingivitis in pregnancy is very, very dangerous. সুতরাং we need to be taking care of. আমরা আমাদের রোগীদেরকে নিশ্চয়ই পরামর্শ দিতে পারি। পিউবার্টিতে এক ধরনের জিঞ্জিভাইটিস হয়, বয়সের কারণে হয়, এবং সেটা চিকিৎসা করলে ঠিক হয়ে যায় সাথে সাথে। ভিটামিন সি ডিফিসিয়েন্সির কারণেও gingivitis হতে পারে। দ্যাট ক্যান বি, আপনি ভিটামিন সি খেলেন, একটু ডাক্তার দেখালেন, ঠিক হয়ে যেতে পারে। লিউকেমিয়ার কারণেও কিন্তু gingivitis হয়। সুতরাং এগুলা কিন্তু ইনফ্ল্যামেটরি gingivitis which affect in the gingiva, এগুলা সব জিঞ্জিভার মধ্যেই থাকে এবং এগুলা চিকিৎসা করা অনেক সোজা। কিন্তু যদি জিঞ্জিভাইটিস মানে পেরিডন্সিয়াম যদি যখন এই ইনফ্লামেশন পেরিডন্সিয়ামকে এফেক্ট করবে, তখন কিন্তু একটু বিপত্তিকর। পেরিডন্সিয়ামে যখন আদার দেন জিঞ্জিভা যখন এফেক্ট করে, তখন তাকে পেরিডন্টাইটিস বলে। জিঞ্জিভাতে এফেক্ট করলে জিঞ্জিভাইটিস, পেরিডন্সিয়ামে এফেক্ট করলে, পেরিডন্সিয়াম মানে আগে বললাম পেরিডন্টাল লিগামেন্টস, তারপরে হচ্ছে সিমেন্টাম এন্ড অ্যালভিওলার প্রসেস। এইসবে যখন এটা ছড়িয়ে যায়, এটা কখন হয়? যদি আপনি জিঞ্জিভাইটিস যদি ট্রিট না করেন, চিকিৎসা না করেন, when gingivitis is untreated and left alone, then it progress inside, ভিতরে ঢুকতে থাকে, then it actually starts producing periodontitis. আচ্ছা, periodontitis আবার ধরেন একটা তো ওই gingivitis কারণে হয়ে গেল, হতে পারে। এছাড়াও কিন্তু periodontitis হতে পারে ট্রমার কারণে। তাতে যদি কোনো ট্রমা হয়, that can tearing of your periodontal ligament, আপনার periodontal ligament ছিঁড়ে গেল কোনো ট্রমার কারণে, তাহলে আপনি অবশ্যই তখন পেরিডন্টাইটিস হবে। এবং জুভেনাইল পেরিডন্টাইটিস, যেটা বয়সের কারণে হতে পারে। সো দিস আর ফিউ কন্ডিশনস হুইচ ক্যান এফেক্ট দি পেরিডন্টিয়াম। দিস আর অল ইনফ্ল্যামেটরি কন্ডিশনস। আচ্ছা, নন ইনফ্ল্যামেটরি কিছু পেরিডন্টাল কন্ডিশন আছে, যেগুলা ধরেন ফিনাইটোয়েন জিঞ্জিভাল এনলার্জমেন্ট, আপনারা নিশ্চয়ই জানেন। এই ড্রাগ আপনারা হয়তো প্রায় লেখেন। ডিপ্রেশনের ড্রাগ, কনভালশনের সময় লিখতে হয়। এইসব ড্রাগের কিন্তু ওয়ান অফ দি মোস্ট কমন সাইড ইফেক্ট হচ্ছে জিঞ্জিভাল এনলার্জমেন্ট। সুতরাং এই ড্রাগ বন্ধ করলে এটা চলে যাবে। যদি খুব বেশি পরিমাণে এনলার্জমেন্ট হয়, তাহলে জিঞ্জিভোপ্লাস্টি, একটু সার্জারি করে আপনি ট্রিম করে নিতে পারেন জিঞ্জিভাল। ফ্যামিলিয়াল হেরিডিটারি এন্ড জিঞ্জিভাল এনলার্জমেন্ট, এটা হতে পারে। এটা ডিসকমেটিভ জিঞ্জিভাইটিস, এইটা ধরেন খুবই আনহেলদি মাউথ যদি থাকে, জিঞ্জিভাইটিস। তারপরে লাইকেন প্লানাস, এইসব কারণে ধরেন জিঞ্জিভা একদম ওয়ারিং ডাউন একদম। এটা নন ইনফ্লামেটরি কন্ডিশন, কিন্তু এটা কাইন্ড অফ জিঞ্জিভাইটিস। এবং কন্ডিশন এফেক্ট ইন দি পেরিডন্সিয়াম, সেটা হচ্ছে জিঞ্জিভাল রিসেশন। পেরিডন্সিয়াম এফেক্ট করলে আপনার জিঞ্জিভাল রিসেশন হবে ডেফিনেটলি নিচের দিকে, এবং পেরিডন্টাল অ্যাট্রোপি হবে। এই কারণে আপনার পেরিডন্সিয়াম এফেক্ট হতে পারে। আচ্ছা, তারপরে জিঞ্জিভাইটিস কি জিনিসটা তো আমার এতক্ষণের মধ্যে বলা হয়ে গেছে। ইনফ্লামেটরি কন্ডিশন অফ gums usually causing by bacterial infection. If left untreated, it can become more serious infection known as periodontitis. Gingivitis and periodontitis are major causes of tooth loss. আচ্ছা, কেন জিঞ্জিভাইটিস হয় এটা বুঝতে পারছেন। ইনফ্লামেশন কোনো কারণে, ওই একই ব্যাপার। জিঞ্জিভাল সালকাসে যদি কোনো খাবার টাবার
ট্র্যাপড হয়ে থাকে, আমরা যদি ঠিক মতো ক্লিন না করি তাহলে প্ল্যাক জন্মায়। দ্যাট প্ল্যাক যদি আমরা আনট্রিটেড রাখি in the gingival sulcus, that can cause gingivitis. এবং some other risk factors আছে gingivitis-এর জন্য, সেটা হচ্ছে স্মোকিং, chewing tobacco, diabetes is a very, very risk factor, and consuming certain medications like oral contraceptives, steroids, anticonvulsant drugs, calcium channel blockers, and chemotherapy, এইসবের কারণে কিন্তু gingivitis হতে পারে। Dental appliance, if fit poorly, sometimes অনেকেরই ডেন্টাল অ্যাপ্লায়েন্স পড়তে হয়, যেমন ধরেন ডেঞ্চার, ক্রাউন ব্রিজ, দিস আর অল ডেন্টাল অ্যাপ্লায়েন্স। এইসব যদি ঠিক মতো মুখের মধ্যে ফিট না হয় তাহলে কিন্তু ইট ক্যান কজ জিঞ্জিভাইটিস। ব্রোকেন ফিলিংস যদি থাকে, কোনো ফিলিং ভেঙে গেল and which can touch the gingiva, that can cause gingivitis. প্রেগনেন্সির কারণে জিঞ্জিভাইটিস হয়, সেটা আগেই বলছিলাম। এবং কম্প্রোমাইজড ইমিউনিটি, এমন ধরেন যদি ইমিউনোসাপ্রেসিভ থাকে কোনো পেশেন্ট, তাহলেও তার জিঞ্জিভাইটিস হতে পারে। সো দিজ আর অল রিস্ক ফ্যাক্টরস ফর জিঞ্জিভাইটিস। আচ্ছা, জিঞ্জিভা হলে কি হবে, এটা তো আমরা ছবি দেখেছি কিরকম। গামটা লাল হয়ে যাবে, টেন্ডার হবে, ফুলে যেতে পারে। গামস দ্যাট ব্লিডস, খুব তাড়াতাড়ি রক্ত পড়তে পারে। when you brush or floss your teeth, it can bleed. Gums that have pulled away from the teeth, তারপরে ধরেন a change in how you teeth fit together when you bite. আপনি যদি আপনার এরকম জিঞ্জিভাইটিস হয় তাহলে দাঁত কিন্তু আপনার সকেট থেকে একটু এক্সট্রুডেড হতে পারে, সেই কারণে আগের মতো আপনি আগে যেরকম খেতে পারতেন সেরকম হয়তো নাও খেতে পারেন, মানে অক্লুশন মিলবে না। আপনি দাঁত আগের মতো আর কামড় দিলে অক্লুসাল সারফেস আগের মতো ফিট হবে, সেটা হতে পারে। এগুলা কমন ফিচার। এবং খাওয়ার সময় ডেফিনেটলি পেইন হতে পারে, পাস হতে পারে, ইন বিটুইন টিথ অ্যান্ড গামস পাস দেখা যেতে পারে। আপনি নকল দাঁত পড়ছিলেন সেটা আর আগের মতো ফিট হবে না, কারণ দাঁতের পজিশন তো চেঞ্জ হয়ে গেছে, আগে বললাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাড স্মেল হতে পারে, ফাউল স্মেল হতে পারে। দিস আর অল ফিচার্স ফর জিঞ্জিভাইটিস। এবং কি করবেন আপনি, প্রথম কথাই হচ্ছে ইউ মাস্ট প্র্যাকটিস প্রপার ওরাল হাইজিন টু ট্রিট জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিসের চিকিৎসার জন্য আপনাকে ওরাল হাইজিন ঠিক করতে হবে। প্রথম কাজই হচ্ছে টু ক্লিন ইউর মাউথ প্রপারলি, আপনার মুখের স্বাস্থ্য ঠিক করতে হবে। ইউ শুড অলসো কাট ব্যাক অন এনি স্মোকিং অন কন্ট্রোল ডায়াবেটিস। স্মোক করে থাকেন তাহলে বন্ধ করতে হবে। এবং যদি ডায়াবেটিস থাকে তাহলে ইউ নিড টু কন্ট্রোল অর চেক ইউর ডায়াবেটিস। আপনার কি বলে টাইপ 2 ডায়াবেটিসের জন্য আপনার WHO যেসব কমপ্লিকেশনের কথা বলেন, এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে কিডনি ডিজিজ, তারপরে আপনার কি বলে হাইপারটেনশন, ইভেন স্ট্রোক, রেসপিরেটরি ডিজিজ। এখন কিন্তু WHO gingivitis is considering as the 5th classical complication of diabetes. সুতরাং এবং আপনার ইনভেস্টিগেশনে দেখা গেছে যে ডায়াবেটিস এন্ড জিঞ্জিভাইটিস ইজ কনসিডার্ড অ্যাজ দি 2-way ডিজিজ। মানে হচ্ছে একটা যদি বাড়ে, আপনার যদি জিঞ্জিভাইটিস মুখে বেড়ে যায় তাহলে আপনার যদি ব্লাড সুগার থাকে, আপনি যদি ডায়াবেটিকের পেশেন্ট হন তাহলে ভাইস ভার্সা, একটা বাড়লে আরেকটা বাড়ে। সুতরাং it has a good link to the diabetes. Gingivitis is a good link. সুতরাং আপনার যদি ডায়াবেটিস থাকে, you need to control your diabetes. And other treatment সেগুলো হচ্ছে ধরেন ডেন্টাল সার্জনরা করতে পারেন। ডিপ ক্লিনিং অফ ইউর টিথ,
তারপরে কিছু অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিবেন, এবং if need, sometimes you might need to go for surgery also. জিঞ্জিভাইটিসে আবার আপনি ভাবতে পারেন কি সার্জারি করবে। জিঞ্জিভার যদি খুব বেশি এনলার্জমেন্ট হয়ে যায় তাহলে জিঞ্জিভোপ্লাস্টি করা লাগতে পারে, কিংবা যদি জিঞ্জিভা যদি খুব বেশি লস হয়ে যায় ফ্ল্যাপ সার্জারি করা যেতে পারে। সো ডিপেন্ডিং অন দি সিভিয়ারিটি ইউ নিড টু রেফার ইউর পেশেন্ট। তাহলে মূল কথা হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করতে হবে। আপনার সেকেন্ডারি যেসব রিস্ক ফ্যাক্টরস আছে সেগুলো দ্যাট হ্যাজ টু বি কাট ডাউন। ডায়াবেটিস থাকলে চিকিৎসা করতে হবে, কন্ট্রোল করতে হবে, স্মোকিং বাদ দিতে হবে, এবং স্কেলিং করতে হবে, স্কেলিং, ডিপ স্কেলিং বলে, এবং কিছু মেডিকেশন দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, মেডিকেশন তো অ্যান্টিবায়োটিক তো দিবেনই, মাউথ ওয়াশ দিতে পারেন। তারপরে এই আর কি সার্জারি কথা বলছি। Sometimes bone and tissue graft can be used where the teeth and jaw are too damaged to heal. It are very unfortunately and very rarely seen. So these are few key complications. The Center for Disease Control and Prevention and the National Institute of Dental and Craniofacial Research report that gingivitis is associated with increased risk of diabetes, heart attack, stroke, and lung disease. So these are very, very dangerous complications of gingivitis if untreated. And it also increases the risk of a woman giving birth to a premature baby, which is because of the increase of CRP. এখানে জিঞ্জিভাইটিসের সিআরপি লেভেল অনেক বেড়ে যায়, সেখানে প্রিমেচিউর বার্থ সম্ভাবনা, লো বার্থ ওয়েট হতে পারে। আচ্ছা, হেলিটোসিস মানে হচ্ছে ব্যাড ব্রেথ, আপনারা সবাই জানেন। ইট ক্যান be caused by consumption of certain foods like এছাড়া poor oral hygiene, alcohol, tobacco, dry mouth, এসবের কারণে। Certain foods দেখে নেবেন, your especially garlic, onions, এইসব খেলেও কিন্তু হয়, that are absorbed into the bloodstream. সুতরাং হতে পারে টোবাকো প্রোডাক্টস এর জন্য, হতে পারে পোর ওরাল হাইজিনের জন্য অবশ্যই ব্যাড ব্রেথ or halitosis হতে পারে। তারপরে ধরেন ইমপ্রপার ক্লিনিং অফ ইউর ডেঞ্চার, আপনি মুখে যে নকল দাঁত পড়েন সেটা যদি ক্লিন না করেন ঠিক মতো, সেটা হতে পারে। তারপরে আপনি যদি আপনার টাং ক্লিন না করেন ঠিক মতো, তাহলেও হতে পারে। ইন পার্টিকুলার পেরিওডন্টাল ডিজিজ যদি থাকে, আপনার মুখে যদি পেরিওডন্টাল ডিজিজ থাকে তাহলে আপনার অবশ্যই ব্যাড স্মেল হতে পারে মুখে। পেরিওডন্টাল ডিজিজ কি নিশ্চয়ই এতক্ষণে আমরা জেনে গেছি। যদি পেরিওডন্সিয়াম যদি কোনো কারণে এফেক্টেড হয় তাহলে পেরিওডন্টাল ডিজিজ হবে, এবং তাহলে আমাদের ব্যাড ব্রেথ। আচ্ছা, তারপর ড্রাই মাউথ হলে হতে পারে। ড্রাই মাউথের আরেকটা নাম হচ্ছে জেরোস্টোমিয়া কন্ডিশন, ইজ অফেন এ কি পার্ট অফ হেলিটোসিস। মুখ যদি কোনো কারণে ড্রাই হয়ে যায় তাহলে ব্যাড ব্রেথ হতে পারে। এটা একদম কমন কজ। When there is a major disease in saliva production, the mouth cannot cleanse itself and remove debris and particles left behind by food. Dry mouth may be caused by certain medication, a salivary gland disorder এখানে হতে পারে। salivary duct যদি সমস্যা থাকে, that actually secretes saliva in your mouth, যে ডাক্ট দিয়ে সেই ডাক্ট স্টোন হতে পারে। However, so this can be a cause. আর মেডিকেশনের কারণে হতে পারে, সাম মেডিকেশন, যেসব মেডিকেশন ড্রাই মাউথ করে সে কারণে হতে পারে। এবং ডিজিজ, সাম ক্যান্সারের কারণে হতে পারে, লিভার ফেলিওরের কারণে হতে পারে। তারপরে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের কারণে কিন্তু ব্যাড ব্রেথ হতে পারে। ব্যাড ব্রেথ তো আপনি রোগীর মুখ কাছে গেলেই বুঝতে পারবেন ব্যাড ব্রেথ। এছাড়াও
ব্যাড ব্রেথ দেখার জন্য হেলিমিটার নামে এক ধরনের স্মেল ডিটেক্টরও পাওয়া যায়, সেটা দিয়ে দেখা যেতে পারে। তারপর গ্যাস ক্রোমাটোগ্রাফি দিয়েও দেখা যেতে পারে। অ্যাকচুয়ালি এই সব যন্ত্রপাতি লাগে না, আপনার ব্যাড ব্রেথ থাকলে আপনি রোগীর কাছে সামনে কথা বললে বুঝতে পারবেন। ট্রিটমেন্ট হচ্ছে, আসলে মূল কথা হলো যে ওরাল হাইজিন। The best method to reduce halitosis is good oral hygiene. This ensures that cavities are avoided and reduces gum disease. আপনি ওরাল হাইজিন যদি মেনটেন করেন তাহলে আপনার গুড ওরাল হাইজিন মানে হচ্ছে আপনার মুখে কোনো প্লেগ নাই, আপনার কোনো ক্যাভিটি নাই, আপনার মুখে কোনো গাম ডিজিজ নাই, তাহলে আপনার মুখে কোনো গন্ধও নাই, আপনি হ্যালিটোসিস নাই। আচ্ছা, it is recommended that individual visit a dental surgeon for checkup. বছরে 2 বার যদি চেক করেন তাহলে এই সব সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। আচ্ছা, ব্রাশ করতে হবে, ফ্লস করতে হবে, ডেঞ্চার থাকলে ক্লিন করতে হবে, এবং অবশ্যই টাংও ব্রাশ করতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। এগুলো যদি আপনি ঠিকঠাক করেন তাহলে আপনি ড্রাই মাউথ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার প্লেন্টি অফ ওয়াটার খেতে হবে, তারপরে অ্যালকোহল বন্ধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং ডায়েট, আপনার ধরেন ব্যাড ব্রেথ, আপনি অবশ্যই অনিয়ন খাবেন না, গার্লিক খাবেন না, স্পাইসি ফুড অ্যাভয়েড করেন। কফি খাওয়ার অভ্যাস থাকলে এটা কমায় দেন। তো আমার মনে হয় দিস ইজ হাউ ইউ ক্যান রিডিউস ইউর হ্যালিটোসিস। The last thing is the Sialadenitis. Sialadenitis হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, we have some salivary glands, ছবিতে দেখতে পাচ্ছেন। The bigger one is the parotid gland, তারপর হচ্ছে submandibular gland and sublingual gland. Parotid gland এর অবস্থান দেখতে পাচ্ছেন just below of your external auditory meatus, মানে জাস্ট কানের ঠিক নিচেই হচ্ছে এটার অবস্থান, and behind the ramus of the mandible. এটি parotid gland। দেখেন এই যে parotid duct, তারপরে submandibular gland, duct, এই duct কিন্তু drain into the sublingual gland, and sublingual gland drain saliva in your mouth. It's very interesting. সুতরাং এইসব ডাক্ট যদি আপনার কোনো কারণে ইনফেকশন হয়, কোনো রোগ হয়, তাহলে সেটার নাম হচ্ছে সাইলিডেনাইটিস। কি হতে পারে এই এই ডাক্ট দিয়ে কি হয়, স্যালিভার মুখে যায় এবং আপনার মুখ ক্লিন থাকে, আপনার স্যালিভারিতে স্যালিভারি প্রোটিন থাকে, অ্যামাইলেস থাকে, যেটা খাদ্য কি বলে মেটাবলিজমে হেল্প করে। সুতরাং এইসব এনজাইম সিক্রেশন বন্ধ হয়ে যাবে যদি আপনার এইসব ডাক্টে যদি কোনো রোগ হয়। সুতরাং আমাদের এই ডাক্টকে সুস্থ রাখতে হবে, এবং প্রত্যেকটা ডাক্তার নাম আছে, তো এটা স্টেনসন ড্রাগ, এটা ওয়ার্টনস ড্রাগ, এগুলোকে বলে ডাক্ট অফ রিভিনাস। সো আপনারা যদি এই ডাক্টে কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হয় অথবা কোনো স্টোন হয়, তাহলে এই সাইলিডেনাইটিস হতে পারে। ইনফেকশন অফ স্যালিভারি গ্ল্যান্ড ইজ কল্ড সাইলিডেনাইটিস। আচ্ছা, এটা একিউট হতে পারে, একিউট দেখতেই পাচ্ছেন, একদম ছবিতে দেখতে পাচ্ছেন, পেইন, সোয়েলিং, ইভেন অ্যাবসেস হয়ে যেতে পারে। আবার ক্রনিক যদি হয় তাহলে ক্রনিক আবার নানান ধরনের হতে পারে। ক্রনিক রিকারেন্ট হতে পারে, অবস্ট্রাকটিভ হতে পারে, অনেক অটো ইমিউন হতে পারে, 3 রকমের হতে পারে। আচ্ছা, কেন হতে পারে সেটা তো আগে একটু বলেই ফেলছি। The most common cause of acute salivary gland infection হচ্ছে ব্যাকটেরিয়া, স্পেশালি Staphylococcus aureus, Staphylococcus pyogenes, viridans, ইত্যাদি ইত্যাদি, and Haemophilus influenza also. ভাইরাস হতে পারে, ভাইরাসের কারণে এই সাইলিডেনাইটিস হতে পারে, মাম্পস, HIV, তারপরে ইত্যাদি। ফাঙ্গাইয়ের কারণে হতে পারে। ব্লক যদি হয়, এই গ্ল্যান্ড যদি ডাক্ট যদি বন্ধ হয়ে যায় স্যালিভারি স্টোনের কারণে, অথবা ডাক্ট ন্যারো হয়ে গেল, সে কারণেও কিন্তু ব্লক হয়ে যেতে পারে। স্যালাইভা যদি বের হইতে না পারে তাহলেও কিন্তু আপনার একদম অ্যাকিউট সাইলিডেনাইটিস হয়ে যেতে পারে।
তারপরে ইনএডিকুয়েট ফ্লুইড কনজাম্পশন, ইলনেসের কারণে হতে পারে, মেডিকেশন সাচ অ্যাজ ডায়াবেটিক্স, সেই সব কারণেও কিন্তু অ্যান্টিহিস্টামিন, এইসব কারণেও আপনার সাইলাডেনাইটিস হতে পারে, ম্যালিগনেন্সির কারণে হতে পারে, অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে, আর ইডিওপ্যাথিক হতে পারে, আই মিন কোনো কারণ ছাড়া হতে পারে। আচ্ছা, প্রিডিসপোজিং ফ্যাক্টর, কোনো কোনো কন্ডিশন এইসব অবস্থাকে আরো বাড়িয়ে দিতে পারে, সেগুলো হচ্ছে সাইলোলিথিয়াসিস, মানে স্টোনের কথা বলছিলাম, সেলিভারি ফ্লো কমে কমে যাওয়ার কারণে এই ইনফেকশন চান্স বাড়া যেতে পারে, এবং পুয়ার ওরাল হাইজিন যদি খারাপ থাকে তাহলেও ইউ হ্যাভ এ ভেরি গুড চান্স অফ সাইলাডেনাইটিস। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কেমন হবে দেখতে পাচ্ছেন। পেশেন্ট উইল রিপোর্ট পেইন, ব্যথার কথা বলবে, খেতে পারবে না, ডিফিকাল্টি সোয়েলিং, ডিসপ্লেজিয়ার কথা বলবে, ইউজুয়ালি ইউনিলেটারাল, সাধারণত একদিকে হয়, either it could be parotid or submandibular region হয়, with worse pain during eating and swallowing, খাওয়ার সময় এবং ঢোক গেলার সময় এটা পেইনটা বাড়ে আর কি। মুখে মুখে মুখ ফুলে যেতে পারে, ফেসিয়াল সোয়েলিং হতে পারে, ইউজুয়ালি ইউনিল্যাটারালি অ্যাফেক্টিং পেরিটিয়াল রিজন বেশি হতে পারে, আন্ডার দ্য টাং, বিলো দ্য জ হতে পারে, অ্যান্ড রিকারেন্ট যদি হয় রিকারেন্ট পেইনফুল সোয়েলিং। সো দিস আর অল ক্লিনিক্যাল ফিচার্স। কিরকম দেখতে, দেখেন ছবি দেখতে লাল লাল হয়ে যাবে, পাইরিক্সিয়া হবে, জ্বর হবে, লিম্ফ্যাডেনোপ্যাথি হবে, লিম্ফ গুলো সব বেড়ে যাবে, তার এরাইথেমা হতে পারে, তারপরে হতে পারে ইনফেকশনস মে রেজাল্ট ইন এ পুরুলেন্ট ডিচার্স, পাস ডিচার্স হতে পারে আপনার ডাক্ট দিয়ে, যদি ডাক্ট স্টোন হয় নাই কিন্তু একিউট সাইলাডেনাইটিস হচ্ছে, তাহলে ডাক্ট দিয়ে আপনার পাস ডিচার্স হতে পারে, এবং অ্যাবসেস ফর্মেশন হতে পারে। ইনভেস্টিগেশন, আপনি যদি রুটিন ব্লাড দেখেন তাহলে দেখবেন সিআরপি বেড়ে যেতে পারে যেহেতু ইনফেকশন। তারপরে ফুল ব্লাড ফিল কাউন্ট দেখলে আপনি ডাব্লিউবিসি বেড়ে যেতে পারে, ইএসআর বেড়ে যেতে পারে। পাস দেখতে পারেন, আপনি পাস দেখে আপনি কোন ধরনের ব্যাকটেরিয়া ইনভলভ সেটা জানতে পারেন, এবং অ্যাকর্ডিংলি ইউ ক্যান রাইট অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, if there is a suspicion of malignant disease, যদি আপনার মনে হয় যে it is something bad, তাহলে আপনি ফাইন নিডল অ্যাসপিরেশন করতে পারেন সাইটোলজির জন্য। সাইটোলজি করে আপনি ইউ ক্যান ডিটেক্ট দি প্রবলেম, whether it is malignant or not. আপনি ইমেজিং আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে পারেন, আপনি এটা করে আপনি ইউ ক্যান চেক whether there is any solid mass, কোনো স্টোন আছে কিনা, ফ্লুইড কালেকশন আছে কিনা, সেটা দেখতে পারেন। আপনি সিটি স্ক্যানও করতে পারেন, সিটি স্ক্যান করলে তো আপনি মোর প্রিসাইসলি ইউ ক্যান diagnose the case. Initial management, তো of course most patients are managed conservatively, ওষুধ টষুধ দিয়ে, with hydration and analgesia, NSAID given. Artificial saliva can be used in case where saliva production is impaired, and antibiotic দিবেন একই বললাম। আপনি যদি কালচার করে দেন তাহলে সবচেয়ে ভালো, যদি ইয়ে থাকে, পাস থাকে। তারপরে ফার্দার ম্যানেজমেন্টের জন্য, if the infection does not begin to respond by hydration or IV antibiotics, 48 ঘন্টার মধ্যে যদি আপনি এগুলোতে কোনো রেসপন্স না করে, তাহলে আপনাকে অবশ্যই, এবং আপনি যদি দেখেন যে if there is pus formation, you need to drain the pus immediately. আপনি পাস ড্রেন করে যদি অ্যান্টিবায়োটিক দেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন। যদি দেখেন যে গ্ল্যান্ডস ডাক্টস আর ব্লক বাই সাম স্টোনস, তাহলে আপনাকে ওই সার্জারি করতে হবে, স্টোন বের করে ফেলতে হবে। One minimal invasive method of salivary stone removal is called sialadendoscopy. এটা দিয়ে আপনি খুব তাড়াতাড়ি বের করতে পারেন। So this, thank you very much. অনেক লম্বা সময় ধরে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি একটু উপকার হয়ে থাকে তাহলে
ভালো হবে, ভালো লাগবে। আপনারা কিছু বলতে চাইলে বলেন, কথা বলি। না হলে আজকে তো নামাজের দিন, অনেক সময় দিচ্ছেন আমাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কেউ কিছু বলবেন? না বললে থ্যাংক ইউ। আপনারা কি আছেন নাকি নাই? স্যার আছি স্যার, থ্যাংক ইউ। তাহলে তাহলে কি কি বলেন, কিছু বলবেন আপনারা নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলবেন? অনেক দ্রুত শেষ করতে হয়েছে আমাকে আসলে। আমি ইটস এ হিউজ লেকচার, অনেক বড়। আমি ইউজুয়ালি আই ডো নট ডু অল দিস থিংস। 20-25টা স্লাইড হলে ভালো হয়, কিন্তু যেহেতু একটা ক্লাসে এই এত সব কথা বলতে হলো, সেই কারণে আই এম সরি, আই হ্যাড টু গো ভেরি রেপিডলি। যদি কারো কোনো কনফিউশন থাকে বলেন, আর তা না হলে ভালো থাকবেন। খোদা হাফিজ। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমি ডক্টর সঞ্জীব। জি, স্যার এখন ঘটনা হচ্ছে এটা তো স্যার এই অল্প সময়ে এত বড় টপিক স্যার শেষ করা আসলে খুব চ্যালেঞ্জিং। ভেরি তবুও ডিফিকাল্ট স্যার এটা। আমাদের স্যার ওই সেন্সিটাইজেশনটা হলো আর কি স্যার। হ্যাঁ, এবং এটা তো ঠিক স্যার যে দাঁতের প্রবলেম নিয়ে আমাদের কাছে খুব একটা বেশি রুগী স্যার আসে না, কারণ রুগীরা আজকাল অনেক সচেতন, সরাসরি হ্যাঁ, ডেন্টিস্টের কাছেই গিয়ে থাকে আর কি। হ্যাঁ, তারপরেও স্যার এটা আমাদেরকে হেল্প করবে, যদি কোনো রোগী প্রবলেম নিয়ে আসে তাহলে আমরা প্রাইমারি ম্যানেজমেন্টটা স্যার দিতে পারবো স্যার, অ্যাটলিস্ট right. সঠিক জায়গায় রেফারেলটা তো করতে পারবো স্যার। জি, জি, এইটাই উদ্দেশ্য, এই লেকচারের এটাই উদ্দেশ্য। স্যার খুবই হেল্পফুল ছিল স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক আসসালামু ইউ আলাইকুম। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম।